আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এবারের বাজেটে চমক নেই বললেও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কথার ফুলছুরি ছড়িয়ে বাজেট করেননি তিনি। আরও বলেন, হাসিনা সরকারের নষ্ট করে দেয়া প্রতিষ্ঠানগুলো দিয়ে বাজেট বাস্তবায়ন করা কঠিন, তবে পরিকল্পনা উপদেষ্টার মত বাস্তবসম্মত বাজেট দেয়া হয়েছে যা পুরোপুরি বাস্তবায়নযোগ্য। বাজেটে ঘোষিত 6.5% মূল্যস্ফীতি ধরা হলেও বছর শেষে সেটি আরও কমবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের। বিকেলে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। কেমন হলো অন্তর্বর্তী সরকারের 7,90,000 কোটি টাকার বাজেট? সাংবাদিকদের প্রশ্নের জবাব এবং নিজেদের কৈফিয়ত তুলে ধরতে অর্থ মন্ত্রণালয়ের বাজেটোত্তর এই সংবাদ সম্মেলন। এতে অর্থ উপদেষ্টা নিজেই স্বীকার করলেন, বাজেটে চমকের তেমন কিছু নেই। কিছুটা কথা আছে, কিন্তু একেবারে যে ইনোভেশন বা ইসা নাই তা না, কিন্তু সাহসী পদক্ষেপও আছে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো, প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে। এর ভেতরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়েছে, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে পরিকল্পনা উপদেষ্টা বলছেন, বাজেট ভালো হয়েছে, বাস্তবায়নও করা যাবে। একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট, এটা আমরা বলতে পারি। ঘোষিত বাজেটকে বাজারের নিত্যপণ্যের দাম আরও বাড়াবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মন্তব্য, দাম বাড়বে না, বরং লক্ষ্যমাত্রার তুলনায় আরও কমবে। আর এনবিআর চেয়ারম্যান জানান, এবার ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে না। ফ্ল্যাট বা জমি কিনলে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিলে এনবিআর প্রশ্ন করতো না। সেটাকে স্যার আমরা এবার একটু রেশনাল করেছি, দুইটা ভাগে ভাগ করেছি। আগামী বছর শেষ নাগাদ মূল্যস্ফীতি কমবে কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরো বেশি কমা উচিত। কারণ যতদিন পর্যন্ত এক্সচেঞ্জ রেটটাকে আমরা স্টেবিলাইজ করতে না পারতাম, আমাদের কিন্তু মূল্যস্ফীতির এগেন্সটে যে যুদ্ধ, সেটা কিন্তু আমরা জিততে পারতাম না। বাজেটে কোনো বিশেষ শ্রেণীর ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানান বাণিজ্য উপদেষ্টা। দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা, এখান থেকে যে উত্তরণ করা হয়েছে, এটাই একটা গুণগত পরিবর্তন বলা যায়। বাট এটা তো অবশ্যই কেবল শুরু। এই শুরু। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক, এমন মন্তব্য করে গবেষণা সংস্থা সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেটে জমি ফ্ল্যাট কিনে কালো টাকা বৈধ করার সুযোগ বৈষম্য বাড়াবে। একই সাথে অর্থ পাচার নিয়ে নীরবতা সরকারের ঘোষিত নীতির সঙ্গে বৈপরীত্য বলে জানায় সংস্থাটি। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম অর্থবছর ঘিরে মানুষের বেশি মাত্রায় প্রত্যাশা থাকলেও অনেকটাই হতাশাজনক করে তুলছে প্রস্তাবিত বাজেট। বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয়। রাজধানীর এক হোটেলে বাজেট পর্যালোচনায় এমন প্রতিক্রিয়া জানিয়ে সিপিডি বলছে, বৈষম্য দূর করার বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে ব্যয় কমানো উদ্বেগজনক। একদিকে বলা হচ্ছে প্রবৃদ্ধির বাইরে সামগ্রিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর বাইরে যে মানুষের উন্নয়নের উপরে নজর দেওয়া হবে, কিন্তু এই প্রত্যয়গুলা বাজেটারি পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে সেইটার মাধ্যমে এটা প্রতিফলন ঘটানো হয়নি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগেরও সমালোচনা করে সংস্থাটি। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব, সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। একদিকে ইলিসিট ফাইন্যান্সিয়ালের স্পষ্ট কোনো একটা খতিয়ান দেয়া হলো না, আর অন্যদিকে এই ধরনের একটা পদক্ষেপ করা হলো, সেইটা আমাদের কাছে একটু বৈপরীত্যই মনে হয়েছে। নতুন অর্থবছরে কর ও অন্যান্য নীতির মাধ্যমে বৈষম্য কমানোর উদ্যোগও দেখা যায়নি বলে জানায় সিপিডি। যেখানে বিবিএস বলছে যে এই অর্থ বছরে 4% গ্রোথ রেট, সেখানে বাজেটে কিন্তু এই বছরের গ্রোথ রেটকে ধরা হয়েছে 5%। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটির নেতারা বলেন, কর আরোপের ক্ষেত্রে বরাবরের মতোই গরিবদের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। বেকারত্ব বাড়ার শঙ্কাও জানিয়েছে এনসিপি। আবির আহমেদের রিপোর্ট।
2025-2026 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে দলের অবস্থান তুলে ধরতে জাতীয় নাগরিক পার্টির এই সংবাদ সম্মেলন। হলেও সেটা প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক আখ্যা দিয়ে বাজেটের নানা দিক নিয়ে সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যেই ভীষণটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য কমে আসবে, কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি। করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে, এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যেই চাপ ছিল, করের চাপ, সেটি কিন্তু অব্যাহত থাকবে। এই বাজেটে কর্মসংস্থানের সংকটে বেকারত্ব বাড়তে পারে বলে মনে করে এনসিপি। আমাদের যে বেকার সমস্যার সমাধান এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে, কিন্তু আমরা সেটি দেখতে পারিনি। গত এক বছরে 26 লক্ষ বেকার বৃদ্ধি হয়েছে, কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল সেই ধরনের নীতি গ্রহণ করা হয়নি। শিক্ষা খাতে কোনো পরিবর্তন নেই, স্বাস্থ্য খাতেও বাড়েনি বাজেট। কর আরোপের ক্ষেত্রেও গরিবদের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছে দলটির আহ্বায়ক। সেই সাথে কালো টাকা সাদা করার সুযোগ রাখারও সমালোচনা করেন দলটির নেতারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আস্থা ভোট, সংবিধান সংশোধন এবং অর্থ বিল, এই তিন ক্ষেত্র ছাড়া 70 অনুচ্ছেদ প্রয়োগ বাতিলের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 30 দলের বৈঠকে বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ বেশিরভাগ দলই এমন মত দিয়েছে। সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দল থেকে কয়েকজন নেয়ার ক্ষেত্রেও সায় দিয়েছে বেশিরভাগ দল। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। দ্বিতীয় দফায় একসঙ্গে আমন্ত্রিত দলগুলোর সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ রহিত সংক্রান্ত 70 অনুচ্ছেদ 3টি ক্ষেত্র ছাড়া বাতিলের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি, সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে বিএনপি এর সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টিও যুক্ত করার পক্ষে মত দিয়েছে। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন। আমরা বলেছি না, আরও দুটো বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা। এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো এই সংবিধান সংশোধনী এবং যখন 70 অনুচ্ছেদ একসাথে কাজ করে, তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। দ্বিতীয় দফার বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কোনো ক্ষেত্রে বিরোধী দল থেকে নেয়ার ক্ষেত্রে মত দিয়েছে দলগুলো। এর বাইরে নারী আসন 100 করার ক্ষেত্রে মত থাকলেও ঘূর্ণায়মান পদ্ধতি নিয়ে আপত্তি বেশিরভাগ দলের। সকল কমিটির প্রধান যদি বিরোধী দলের পক্ষ থেকে হয় চেয়ারম্যান, তাহলে সরকার তার কার্য পরিচালনায় সবসময় বাধাগ্রস্ত হবে, এটা কার্যকর সরকার থাকবে না। অপোজিশন এবং সরকার একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে ডিস্ট্রিবিউট করবে, যেটা আমাদের পক্ষ থেকে আমরা বলেছি নট শুড বি লেস দেন 50%। এসব দলের ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাইয়ে ঐকমত্য সনদ তৈরি করা হবে বলে জানিয়েছে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো যেভাবে একমত পোষণ করবে সেভাবেই সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্সের ওপর এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন উপদেষ্টা। আসিফ নজরুল আশা প্রকাশ করে বলেন, অগস্টের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার শেষ করা সম্ভব হবে। প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে, তাই তাকে ফিরিয়ে আনতে পুনরায় ইন্টারপোলের কাছে জানানো হবে। এরই মধ্যে বিচার বিভাগের সংস্কার হয়েছে। জুলাই 4 হলে সংবিধান সংস্কারের ক্ষেত্রে সেটি প্রয়োগ হবে বলে মনে করেন আইন উপদেষ্টা। সরকার এমন একটা বিচার ব্যবস্থায় রেখে যেতে চায় যেন ভবিষ্যতে কোনো শাসকের জন্য ফ্যাসিবাদ কায়েম করা কঠিন হয়। কিন্তু যে সমস্ত সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রয়োজন, প্রধানত সংবিধান পরিবর্তন বিষয়ক, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ওয়েট করছি
জুলাই চার্টার সম্পন্ন হয়ে গেলে, যেটা আমরা আশা করি জুলাই মাসে হয়ে যাবে, সেটার ভিত্তিতে আমরা সেই ধরনের বড় ধরনের সংস্কার বা সংবিধানের সাথে ইনভলভ আছে সেই ধরনের সংস্কার আমরা করতে পারবো বলে আশা করি। তো সবগুলো অপশনই রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা হবে, ওনারা যে এই বিষয়ে ঐক্যমত পোষণ করে সেটাই করবো। রাজনৈতিক দলকে কোনোভাবে এই ঐক্যমতকে পাশ কাটিয়ে অন্তত সংবিধান পরিবর্তনের কোনো রকম চেষ্টা আমরা করবো না। আশু বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে সেটা আমি মনে করি সেটা অগাস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে। ভারতের পুশিন ঠেকানো সম্ভব নয় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আজকালের ভেতর প্রতিবাদ জানিয়ে চিঠি দেয়া হবে দিল্লিকে। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, পুশ ইন এবং সীমান্তে হত্যা নিয়ে ঢাকা প্রতিবাদ অব্যাহত রেখেছে। যদি কোনো অবৈধ বাংলাদেশি ভারতে থেকে থাকে সেটি প্রক্রিয়া অনুসরণ করে ফেরত দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় শাপে বর হয়েছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, পরনির্ভরশীলতা কাটিয়ে উঠছে বাংলাদেশ। অবৈধ পন্থা অবলম্বনের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা স্থগিত করেছে বলে জানান তিনি। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। আমরা অবশ্যই খুব শক্ত ভাষায় প্রতিবাদ করবো এ ব্যাপারে, এবং আমরা এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনা ছাড়া বাকি অভিযুক্তরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের তৎকালীন আইজি শহীদুল ইসলাম, তৎকালীন র্যাবের ডিজি বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে সব মামলায় ন্যায় বিচার হবে বলে প্রত্যাশা করেন সালাউদ্দিন আহমেদ। এ সময় চিফ প্রসিকিউটরও বলেন, গুম খুন সহ মানবতা বিরোধী সব অপরাধের ন্যায় বিচার করতে তারা বদ্ধপরিকর। বিএনপি ক্ষমতায় গেলে ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান থাকবে। 2015 সালের 10 মার্চ বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ উত্তরা থেকে গুম হন। সেই বছরেরই 11 মে তাকে ভারতের মেঘালয় শিলংয়ে উদ্ভ্রান্ত অবস্থায় পাওয়া যায়। $1174 কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নামে 2টি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুদক। রাজধানী দুদক কার্যালয় ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, ভুয়া কোম্পানির নামে আইএফআইসি ব্যাংক পিএলসি থেকে প্রায় 678 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান সহ 22 জন ও 496 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দ্বিতীয় মামলায় 17 জনকে আসামি করা হয়েছে। এছাড়াও জনতা ব্যাংক থেকে 85 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনটেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস বাদল সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। আইএফআইসি ব্যাংক প্রিন্সিপাল শাখা ঢাকা হতে 618 কোটি টাকারও বেশি উত্তোলনপূর্বক আত্মসাৎ জনাব সালমান ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য, ঢাকা 1, আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা সহ মোট 22 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।